আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। আমাদের রিটেন কোর্সের আজকের ক্লাসে আমরা সেন্টেন্স মেকিং নিয়ে পড়াশোনা করব। মানে আমরা খুব বেসিক ধরে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা শিখব। সেন্টেন্স তৈরি করতে আমাদের বেসিক কোন কোন বিষয়গুলো জানা দরকার, আর সেন্টেন্স মেকিং যদি কোনো কারণে কমন না পড়ে আমাদের কি করার আছে, আমরা ইন ডিটেল কাজ করব। এবং তোমরা জানো আমি প্র্যাকটিসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি ভাই। ক্লাস করে খুব বেশি লাভ নাই যদি তুমি প্র্যাকটিস না করো। আমি তোমাকে আজকের ক্লাসও একটা হোমওয়ার্ক দিব, তুমি এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবা, করে খাতায় লিখবা বা আমাকে কমেন্টে দিবা। কমেন্টে দিলে যদি মনে করো ফিডব্যাক নিবা আমার কাছ থেকে, তুমি কমেন্টে লিখবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট মানে বাক্য রচনাগুলো দেখে তোমাকে সুন্দর একটা ফিডব্যাক দিয়ে দিব যে তোমার ভুল আছে কিনা, ভুল থাকলে কিভাবে এটা ইমপ্রুভ করবা, ইটিসি। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। এবং আমি সেন্টেন্স মেকিং নিয়ে 2-3টা ক্লাস নেওয়ার ট্রাই করব। কোথায় থেকে সেন্টেন্স মেকিং কমন পড়বা সেটাও তোমাদেরকে ইনশাল্লাহ দেখায় দিব। চলো ভাইয়ার সাথে শুরু করি। আমরা শুরুতে আজকে সেন্টেন্স মেকিং একবার বেসিক কয়েকটা পয়েন্ট জানবো। একবার শুরুর কথা হলো, আসলে ভর্তি কর্তৃপক্ষ এই সেন্টেন্স মেকিং দিয়ে তোমাদের কাছ থেকে কি চায়, এটা তোমাদেরকে দেওয়ার টার্গেটটা কি, ওনারা আসলে কি চান? ওনারা চান সেটা হলো তুমি ইংলিশ লিখতে পারো কিনা, খুব সহজ বাক্য হলো তুমি লিখতে পারো কিনা, এই যোগ্যতাটা ওনারা জাজ করতে চান। সেকেন্ড পয়েন্ট, তুমি কোথায় থেকে পড়বা, তাই তো? সেটা আমি তোমাকে বলে দিব ভাইয়া। তোমরা টেক্সট বুক থেকে পড়তে হবে, এটা জানো সবাই। কারণ আমাদের এই পর্যন্ত রিটেনে যত বছর সেন্টেন্স মেকিং আসছে সবগুলো ওয়ার্ডেই টেক্সট বুকের সাথে কানেকশন রেখে এসছে। ফলে আমার একটা প্ল্যান আছে, দেখি তোমরা চাও কিনা আমি টেক্সট বুকের যত সেন্টেন্স মেকিং আছে অনুশীলনীতে সবগুলো করাই দিব, এবং আমাদের সবগুলো ওয়ার্ডেই অলমোস্ট অনুশীলনী থেকে দেওয়া। ফলে আমি যদি তোমাদের কেমনটা করি যে তোমরা আমাকে জানাবা টেক্সট বুক থেকে আসা, মানে টেক্সট বুকে যে ওয়ার্ড মিনিংগুলো আছে অনুশীলনীতে প্রত্যেকটা ওয়ার্ডের একটু একটা বাক্য রচনা আমি করে দিলাম অর্থসহ, যেন তুমি আবার নিজের মতো করে বানাইতে পারো এবং ইনশাল্লাহ এখান থেকে কমন পাই যাইবা। চলো, তারপর কোন টাইপের বাক্য লিখবা। যেমন অনেকে ধরো কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারে, ভালো, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারো, অসুবিধা নাই। তবে আমার এখানে একটা পয়েন্ট অফ ভিউ হলো ভাইয়া, ওনারা কিন্তু তোমার কাছ থেকে মিনিংফুল সেন্টেন্স চান, খুঁজবেন, মানে হলো অর্থপূর্ণ বাক্য। এখন অর্থপূর্ণ বাক্য লিখতে গিয়ে তুমি যদি একটু কমপ্লেক্স করতে যাও, বাক্যটা ভুল হয়ে যায়, এটার চেয়েও তুমি অর্থপূর্ণ একটা সিম্বল বাক্য লিখো। হ্যাঁ, যারা কমপ্লেক্স লিখতে পারবা তারা ভুলহীন কমপ্লেক্স সেন্টেন্স লিখো, অনেক ভালো। একটা ননসেন্স আইডিয়া আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে পাই, এবং টিচাররাও কেউ কেউ হয়তো দিয়ে থাকেন। সেটা হলো, কোন একটা শব্দ অর্থ তুমি পারো না, বলা হয় এরকম যে তুমি কোন একটা শব্দের অর্থ পারো না, বা তুমি তো সব শব্দ পারবাও না, তখন কি করবা? ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে যে স্পন্টেনিয়াস, তোমাদের বি ইউনিট আসছে, এখন তুমি লিখে দিবা স্পন্টেনিয়াস ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড। কি রে ভাই, ইংলিশ ওয়ার্ড যদি স্পন্টেনিয়াস এটা লিখে একটা বাক্য রচনা করা যায়, তাহলে তো সেন্টেন্স মেকিং আসা দরকার নাই, তাই না? ঠিক আছে, ফলে এই ধরনের বাক্য যদি কেউ লিখো ভাইয়া সাবধানে, এগুলো লিখলে আসলে হয় না। এখন তোমার যদি এমন হয় যে স্যার আমি 4-5টা আসে, 4টা পারছি বাট একটা পারি না, তখন কি করবো? তখন আন্দাজটা লিখে দিয়ে আসবা, কিছু করার নাই। বাট এরকম র্যান্ডম করো না যে 5টা লিখে আসবা যে স্পন্টেনিয়াস ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, তারপরে স্টাডি ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, তাইলে হইলো না ভাইয়া। আমার সাথে প্র্যাকটিস করো, এটা তুমি পারবা, এটা খুব সহজ জিনিস, কঠিন জিনিস না, যেটা তুমি গ্রেড 2-3 থেকে পড়ে আসছো। ফলে বেশি প্যারা নিও না। আসো, সেন্টেন্স মেকিং করতে চাইলে ভাইয়া 4টা জিনিস তোমার জানার প্রয়োজন হয়। কয়টা জিনিস? 4টা। একটা হলো অর্থ জানবা, শব্দের অর্থ না জানলে, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য, কারণ আমি একটু পড়াশোনা করে তোমাদের ক্লাস নেই। আমি চেষ্টা করি আমার ক্লাস থেকে যেন তুমি উপকার পাও ভাই, হুদা হুদা বক বক করে তোমাদের লাভ নেই। আমি এক একটা ক্লাস নিতে যে সময়টা কাটাই, ট্রাস্ট মি, আমি মানে অনেক টাকা দিয়ে কোর্স করাইতাম, বাট ওই যে 1000 টাকা দিয়ে যখন স্টুডেন্টরা এমসিকিউ, রিটেন এবং সব বিষয় পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো আমি 3000 টাকা দিয়ে রিটেন কোর্স নামাইলে তোমরা কেউ কিনতে চাইবে না। এবং আমি 3000 টাকার কোর্সে 3000 টাকার জিনিসপত্র দিতাম। 30 দিন আমি স্টুডেন্টদেরকে আমার সাথে লাইভ বসায় বসায় লিখাইতাম। এক একটা ক্লাসের লেন্থ ছিল 2 ঘন্টার উপরে। প্রত্যেকে লিখতো, আমার সামনে বসে বসে একটা ফিডব্যাক দিতাম, আবার বাসায় একটা হোমওয়ার্ক দিতাম, ওই হোমওয়ার্কটা প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দিতাম। সেটা এখন আমার আর, মানে তোমরাও চাইবা না, আর আমারও ওই ধরনের ইচ্ছা নাই, তোমরা কম মানুষ চাইলে।
ফলে আমি এটা করছি। এবং তোমরা যারা আমার কাছ থেকে ফিডব্যাকটা নিতে চাও ভাইয়া, প্রতিদিন আমি যে হোমওয়ার্কটা দিই এটা কমেন্টে লিখো, আমি তোমার ফিডব্যাক দিয়ে দিব, কেমন? তো প্রথম কথা হলো ভাইয়া, আমি ভিডিও দেখে যেটা বুঝতে পেরেছি সেখানে ট্রিক্স এন্ড টিপস দেওয়া আছে যে তুমি যদি নাও পারো শব্দের অর্থ তাও তুমি কেমনে লিখবা। আসলে কোনো ট্রিক্স এন্ড টিপস নাই রীতিমতো। ট্রিক্স এন্ড টিপস দিয়ে সেন্টেন্স মেকিং করা যাবে না, ট্রিক্স এন্ড টিপস দিয়ে তুমি প্যারাগ্রাফ মুখস্থ লিখতে পারবে না। ট্রিক্স এন্ড টিপস ইম্পর্টেন্ট। ওই যে বললাম ট্রিক্স এন্ড টিপস হলো একটা হাওয়াই মিঠাইয়ের মতো ভাইয়া, বা একটা বেলুনের মতো, অনেক বড় দেখায়। ট্রিক্স এন্ড টিপস মোটিভেশন এগুলোর মানে কতক্ষণ স্থায়ী হয়, 2 4 5 10 মিনিট, তারপর চলে যায়। ফলে তুমি পরিশ্রম করতে হয়। ট্রিক্স এন্ড টিপস শুনো, বাট পরিশ্রম না করলে ট্রিক্স এন্ড টিপস তোমার খুব বিপদে ফেলে দিবে। এখন তোমার শব্দের অর্থ পাঠতে হবে। এখন শব্দের অর্থ তুমি পড়তে হবে। আমি কমন পড়া কোথায় থেকে কমন পাবা সেটাও দেখাবো ইনশাল্লাহ তোমাকে। তারপর ভাইয়া শব্দটার পার্টস অফ স্পিচ তুমি জানবা, এবং এটাও সম্ভব কারণ এগুলো কমন পড়ে ভাই। ফলে প্যারা নিচ্ছ কেন তুমি? প্রথমত শব্দের অর্থ পাঠতে হবে, শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা পাঠতে হবে। তারপর তুমি কোন টেন্সে লিখছো সেটার দিকে অ্যাটেনশন দিতে হবে। কারণ তুমি যে টেন্সে লিখতে চাইছো, মানে বাক্যটা যে টেন্সে লিখলে অর্থপূর্ণ হয়, তুমি ওই টেন্স না লিখে অন্য টেন্সে লিখো, ভুল হয়ে যাবে। তো ভাই আমার পয়েন্ট অফ ভিউ এটাই। টেন্স বলতে চাইছি ভাইয়া, তুমি যেই মানে শব্দটা দিয়ে ধরো একটা পাস্ট টেন্সের ভার্ব দিছে, এখন তুমি পাস্ট টেন্সে লেখা উচিত, এই শব্দটা দিয়ে প্রেজেন্ট টেন্সে লেখা ঠিক না, দরকার নাই। এবং একটা প্রশ্ন পাই যে স্যার আমার শব্দটা আসছে নাউন, আমি কি অ্যাজরিভ দিয়ে বাক্য লিখতে পারবো? লিখতে পারো ভাই, বাট বেটার অপশন এটা না যে তুমি শব্দটা অ্যাজরিভ আছে, তুমি শব্দটাকে অ্যাজরিভ রেখে একটা বাক্য লিখো। তারপর তোমার কি লাগবে আসলে বেসিক্যালি ওনারা চান তোমার একটা মিনিংফুল সেন্টেন্স ভাইয়া, অর্থপূর্ণ, গ্রামাটিক্যালি কারেক্ট থাকবে, এবং গ্রামাটিক্যাল কারেক্ট থাকলেই তো অর্থপূর্ণ হবে। আসলে অর্থপূর্ণ একটা অর্থপূর্ণতা দিয়েছে এমন একটা সেন্টেন্স তুমি তৈরি করবা। কমপ্লেক্স হলে ভালো, কমপ্লেক্স না হলে অসুবিধা নাই। ভুলহীন কমপ্লেক্সের চেয়েও সিম্পল, ভুলহীন সিম্পল সেন্টেন্সটা ভালো। আশা করি বুঝতে পেরেছি ভাইয়া। এখন তোমার অর্থ জানতে হবে শব্দটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে, এই দুটো জিনিস জানতে হবে। দেন যখন বাক্য লিখবা টেন্সের দিকে খেয়াল রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে খেয়াল করতে হবে। লেখা শেষে এবার চিন্তা করতে হবে অর্থ ঠিক আছে কিনা। অর্থ ঠিক না থাকলে কমপ্লেক্স লিখলেও কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ফলে অর্থ যেন ঠিক থাকে, সিম্পল হোক, ভুলহীন হোক। কমপ্লেক্স হলে ভালো, বাট কমপ্লেক্স হলে যদি ভুল বেশি হওয়ার চান্স থাকে, বেটার তুমি সিম্পল সেন্টেন্সটা লিখো। আসো ভাইয়া, এবার তোমাদের মনের এই কথাটা বেশি দরকার। কমন না পড়লে কি করবা? আমি কমন না পড়লে কি করবা, এই পয়েন্ট অফ ভিউটা একবারে ক্লাসের শেষ দিকে বলবো। আমাকে অ্যাটেনশন দিও, আমি তোমাকে কাজের কথা বলে দিব। হ্যাঁ, চলো ভাইয়েরা পড়াশোনায় যাই। এই 5টা বেসিক সেন্টেন্স প্যাটার্ন আছে। আমরা যখন ইংলিশ লিখতে চাইবো, একটা ইংলিশ সেন্টেন্স লিখতে চাইবো, আজকের ক্লাসটা কিন্তু শুধু ভর্তি পরীক্ষার্থী না, মানে ভর্তি পরীক্ষার জন্য না ভাইয়া, লাইফের জন্য কাজে দিবে। তুমি মনে করো ইংলিশ লিখতে পারো না, তুমি ইংলিশ লিখতে চাও, এখনই শুরু করো ভাই। আমার এই পয়েন্ট অফ ভিউ দিয়ে শুরু করো, এবং এটা মোটেও কঠিন কিছু না ভাইয়া। তোমার দরকার লিখতে শুরু করা। আমার ক্লাসটা দেখো, আমি একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা করে আমাকে দিবে। আমি তোমার একটু গালিগালাজ করে যাবো, একটু বকাঝোকা তোমার দিব, 2 4 লাইন তোমার লিখে দিব। দেখো তুমি ইমপ্রুভ করবা ইনশাআল্লাহ। এই 5টা প্যাটার্ন হতে পারে ভাইয়া। একটা বাক্যে আমরা জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, একটা প্যাটার্ন হতে পারে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব থাকতে পারে, সাবজেক্ট ভার্ব নাউন থাকতে পারে, আর অনেক প্যাটার্ন থাকতে পারে। এগুলো একবারে বেসিক কথাবার্তা, একবারে জিরো লেভেল থেকে। কেমন? আমরা একটু কয়েকটা বাক্য দেখি কুইক করে। দেখো সাবজেক্ট ভার্ব এক্সাম্পল কেমন হতে পারে, তোমরা প্রত্যেকটা বাক্য নিয়ে একটু চিন্তা করো। সবাই খুব ইজি কথা, আমি কুইক যাবো, অসুবিধা নাই। আমি পড়ি, দেখো ভাই এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। আমি তোমাদের ট্রান্সলেশন করাইছি আগে এই কারণেই, কারণ ট্রান্সলেশনের সময় ভাই এই কথাগুলো একবারে ভেঙে ভেঙে বলে আসছি। এখন কুইক যাবো, কেমন? আমার একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা লিঙ্ক আপ আছে। এখন আজকে তুমি 9ম ক্লাস যদি কেউ করো, 1 2 3 করো নাই, তোমার সাথে কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে। ফলে কেউ থাকলে হুটহাট ক্লাস করছো, আজকে শুরু থেকে ক্লাস করে আসো ভাইয়া। প্রত্যেকটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা কানেকশন রাখবো ইনশাল্লাহ, যেন তুমি সিকোয়েন্স ধরে ধরে শিখতে পারো। তাহলে আমি পড়ি ইংলিশ কি? আই রিড, সহজ কথা। আই আছে, সাবজেক্ট, রিড আছে, ভার্ব, পড়ি। তারপর সেই পরে হি রিডস, এটা খুব সহজ কথা ভাইয়া। আমরা জানি সাবজেক্ট প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ ওয়েল লিখতে হয়, কিন্তু আনফরচুনেটলি ভাইয়া এই জায়গায় সবার ভুল হয়, এস লিখে না ভাইয়া। এই জন্যই বেসিক পয়েন্টগুলো দেখাচ্ছি তোমাদের। দেন তারা গান গাচ্ছে, দেখো টেন্সের কথা কেন বলছি, তারা গান গাচ্ছে, ট্রান্সলেশন আকারে লাগতে পারে। এটাও আবার গাচ্ছে বলতে তুমি নিশ্চয়ই বোঝার কথা, গাচ্ছে মানে কাজটা এখন চলছে, কন্টিনিউয়াস মুডে আছে। তারা মানে কি? দে, তার মানে প্রেজেন্ট টেন্স আছে, দে আর সিঙ্গিং। এগুলো সহজ, তোমাদের সবার কাছে। দেন আরেকটা সেন্টেন্স প্যাটার্ন হতে পারে কি ভাইয়া? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সোজা কথা। আমি একটা বই পড়ি, ইংলিশ কি? আমি পড়ি, কি পড়ি? একটা বই। তাহলে আই রিড এ বুক।
সহজ ইংলিশ, সবাই নিশ্চয়ই পারো, আমি জানি সবার হয়েছে। সে একটা উপন্যাস পড়ে, সে পড়ে, তাহলে হি অর শি রিডস এ নোভেল। তারপর তারা একটা বাংলা গান গাচ্ছে, তারা ইংলিশ দে গাচ্ছে ভার্ব, একটা বাংলা গান, বাংলা কথাটা এখানে অ্যাডজেক্টিভ, তাই না? একটা একটা আর্টিকেল, গান শব্দটা নাউন, তাহলে হবে কি দে আর সিঙ্গিং এ বেঙ্গলি সং। এরকমই সবার হওয়ার কথা। দেখো তারপর সেন্টেন্স মেকিং এই কথাগুলো কেমনে লাগবে একটু পরে আমি আসতেছি, ফলে কেউ মানে বলবে না স্যার এগুলো কেন পড়াচ্ছেন, লাগবে একটু পরে আমি লাইন লাইনে আসছি তোমার কাছে। সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে ভাইয়া, কেমনে? নজরুলের বই আনন্দদায়ক, সাবজেক্ট খোঁজো ট্রান্সলেশনের মতো করে, নজরুলের বই আমাদের সাবজেক্ট, আনন্দদায়ক কথাটা আমাদের অ্যাডজেক্টিভ। ভার্ব কই ভাইয়া? আমরা কিন্তু ভার্ব হয় কথাটা লিখি না, তাই না? অ্যামিজার ওয়াজার অ্যামিজার রেখে দেই। তাহলে নজরুলের বই হয় আনন্দদায়ক, তার মানে দ্য বুক অফ নজরুল অথবা দ্য বুকস অফ নজরুল। যদি দ্য বুকস বলো তাহলে আর বলবা, যদি বলো নজরুলস বুকস, নজরুলস বুকস, সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখবা। তাহলে আমরা যদি বলি দ্য বুকস অফ নজরুল আর অ্যামেজিং, এন্টারটেইনিং। তারপর উপন্যাসটি বিরক্তিকর ছিল, দেখো উপন্যাসটি দ্য নোভেল ওয়াজ বোরিং। তারপর তারা দে আর টল, ওয়ার বলবো কেন? দে তারা দুজন লম্বা, লম্বা তো তারা আছে প্রেজেন্ট আছে, দে আর টল তারা দুজন লম্বা। সহজ কথাবার্তা। দেখো সাবজেক্ট ভার্ব আর অ্যাডজেক্টিভ তিনটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হয়ে যায়, এবং তোমরা যদি এতটুকু দিয়েও লিখো তোমার বাক্য কিন্তু হবে ভাইয়া। একটু বড় করতে পারলে ভালো, বাট এতটুকু লিখলেও তোমার কিন্তু, যদি কোনো একটা শব্দ ধরো স্পন্টেনিয়াস আসছে পরীক্ষা, আমি তোমাদের দিব একটু পরে, তুমি লিখবা হি ইজ স্পন্টেনিয়াস, বাক্য কারেক্ট, বাট আরেকটু লম্বা করতে পারলে ভালো, কেমন? তবে ভুল হওয়ার চেয়ে ভাই এতটুকু লিখলেও তোমার মার্কস দিবে কিন্তু ফুল, খেয়াল করো। তবে বড় করতে পারলে তো ভালো নিশ্চয়ই, এটা তোমাকে আবার ওই এক্সপ্লেনেশন করতে বা সেন্টেন্স মেক কি বলা যাবে প্যারাগ্রাফ লিখতে বা ফ্রি হ্যান্ড রাইটিং করতে খুব হেল্প করবে। সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব হতে পারে, যেমন তারা নিয়মিত খেলে, তারা খেলে নিয়মিত। দেখো আমি তোমাদের ট্রান্সলেশন পড়ানোর সময় কিন্তু এই কথাগুলো বলে এসেছিলাম। তাহলে দে প্লে রেগুলারলি, তারা খেলে নিয়মিত, তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট রেগুলারলি। তারপর সে দ্রুত হাঁটে, হি অর শি ওয়াক্স, এক্স কিন্তু মিস করা যাবে না, হি অর শি ওয়াক্স ফাস্ট অথবা কুইকলি। দেন আমরা দেরিতে এসেছিলাম, উই কেম, কাম থেকে কেম ভাইয়া, উই কেম লেট, ট্রান্সলেশন আকারেও পরীক্ষা আসছিল। দেন চলো 5 নম্বর পয়েন্টটা দিয়ে আমরা প্র্যাকটিসে ঢুকে যাবো ইনশাল্লাহ। সাবজেক্ট ভার্ব নাউন হতে পারে ভাইয়া, যেমন আমার একজন শিক্ষক ছিল, তোমাদের ট্রান্সলেশন আকারে সমুদ্র বাক্যটা বলছিলাম, আমার একজন শিক্ষক ছিল। দেখো আমার বলতে আমরা আই লিখি, তবে তখন কি থাকতে হবে ভাইয়া? ছিল। আমরা হ্যাভ হ্যাজ হ্যাড লিখি, কি লিখি? হ্যাভ হ্যাজ হ্যাড। আমি ট্রান্সলেশনের ক্লাসে নিশ্চয়ই কথাটা বলে এসেছি যে সাবজেক্টের কিছু একটা আছে এমনটা বোঝাতে, আছে বা ছিল বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড কে প্রিন্সিপাল ভার্ব আকারে ইউজ করি। তাহলে আই ওয়াজ না, কিন্তু আই ওয়াজ মানে ছিল আমি ছিলাম, আই হ্যাড আমার ছিল একজন শিক্ষক, উত্তরটা হবে আই হ্যাড আ টিচার, আমার একজন শিক্ষক ছিল, তার মানে আমার ছিল একজন শিক্ষক, তাহলে আই হ্যাড আ টিচার। দেন আমার বাবা একজন কৃষক ছিলেন, একটু বড় করলাম আমার বাবা, তাহলে ছিলেন কিন্তু বাবার পরিচয় দিচ্ছে। দেখো এম ইজ আর মানে বিভার যেগুলো আছে এম ইজ আর ওয়াজ আর, এগুলো কিন্তু সাবজেক্টের পরিচয় দেয়, আর হ্যাভ হ্যাজ হ্যাড সাবজেক্টের কিছু একটা আছে এমনটা বোঝায়। তাহলে আমার বাবা কৃষক ছিলেন, তাহলে মাই ফাদার ওয়াজ আ ফার্মার, যে এই ফার্মার একজন কৃষক, মাই ফাদার ওয়াজ আ ফার্মার। দেন আমার বাবার একটা গরু ছিল, এবার একটু খেয়াল করে আমার বাবার কিছু একটা আছে, তার মানে পসেসিভ মুডটা দিচ্ছে। হ্যাভ হ্যাজ হ্যাডটাকে আমরা প্রিন্সিপাল টেন্সে লিখতে মানে প্রিন্সিপাল ভার্ব আকারে রাখতে হবে। ছিল, তাহলে মাই ফাদার হ্যাড আ কাউ, মাই ফাদার ওয়াজ আ কাউ বললে কিন্তু খারাপ হয়ে যাবে। মাই ফাদার ওয়াজ আ কাউ মানে আমার বাবা ছিল, বলতে মাই ফাদার হ্যাড এ কাউ, আমার বাবার ছিল একটা গরু। এই হলো 5টা বেসিক সেন্টেন্স প্যাটার্ন, এগুলো দিয়ে লিখলেও তোমার কিন্তু ভাইয়া সেন্টেন্স তৈরি করা হয়ে যাবে, তোমাকে মার্কস দেবে। বাট আরেকটু ভালো করো, কারণ এই ভালো করতে পারাটা তোমাকে আবার ওই প্যারাগ্রাফ রাইটিং বা আরো বড় বড় কিছু লিখতে খুব হেল্প করবে। চলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সহজ কিছু হোমওয়ার্ক দিব, তারপর আমরা বিগত বছর আসা হোমওয়ার্কগুলো নিয়ে কাজ করব। তারপর তোমরা প্রশ্ন কমন না পড়লে কি করবা, না পড়লে কি করবা বা পড়বে কেমনে সেটা তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসো স্মোকিং হোমওয়ার্ক, দুটো শব্দ নিয়ে বাক্য রচনা সবাই লিখবা, এখনই লিখবা, এখনই কমেন্টে লিখে ফেলবা।
কেমন? তুমি চাইলে দুটা দুটা করে লিখে আমাকে কমেন্টে দাও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টটা মানে কমেন্টে লিখে বাক্যগুলো চেক করবো ইনশাল্লাহ। স্মোকিং দিয়ে একটা বাক্য লিখো, স্মোকিং মানে ধূমপান। হোমওয়ার্ক করে তো কাজ, খেয়াল করো হোমওয়ার্কের সাথে এস দিও না, বাক্য লিখতে যায় আবার। সহজ দুটো বাক্য দিছি, ভাইবো না যে এগুলো স্যার আসবে কিনা। ভাই ট্রান্সলেশন মানে সেন্টেন্স মেকিং আকারে ঢাকা ইউনিভার্সিটি যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন এই পর্যন্ত কমন আসছে, এবং অপরিচিত জিনিস আসবে না, ট্রাস্ট মি। বিগত বছরগুলো তাই বলছে। হ্যাঁ, আমি বুঝে শুনে বলছি, মুখস্থ কথা বলছি না, এবং আমি তোমাদেরকে মন থেকে পড়াচ্ছি ভাই, আমার কোনো কোর্স বিক্রির কথা বলছি না এখানে। হ্যাঁ, আসো একটা ভার্বের কথা খেয়াল করো। এই বাক্য তো দেখালে আমি কারণে একটা বাক্য দেখাচ্ছি আমার মতো করে। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। দেখো স্মোকিং এর সাথে ইজ লিখতে হচ্ছে, এটা তুমি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে পারা উচিত। তুমি যদি গ্রামার এমসিকিউ না পারো, তুমি গ্রামার পারবা কেমনে, মানে রাইটিং পারবা কেমনে? এই জন্য আমি বলি ভাই এমসিকিউ অবশ্যই ভালো করতে হবে। এমসিকিউ ফেল করলে তো চান্স মিস হয়ে যাবে, জানো। আমি তোমাদের এমসিকিউ ক্লাসও কিন্তু নিচ্ছি, সেগুলো তুমি অ্যাটেনশন দিও। পাশাপাশি গ্রামাটিক্যাল যে টপিকগুলো এমসিকিউতে পড়ছো সেগুলো অ্যাটেনশন দিতে থাকো, রেগুলার প্র্যাকটিস করতে থাকো, ভোকাবুলারিকে প্র্যাকটিস করতে থাকো, প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে থাকো। কারণ গ্রামার ভোকাবুলারি এমসিকিউ আকারে যদি তুমি ভালো না পারো, এখানে এসে খুব ভালো করা মুশকিল। হ্যাঁ, তাহলে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট এতটুকু লিখলে তুমি নাম্বার কিন্তু পাইবা। এখন এখানে ভাইয়া এই বাক্য দেখানোর কারণ হলো একটা মডেল বাক্য, এতটুকু লিখলে তোমার বাক্য হয়ে যায়। দেখো একটা সাবজেক্ট দিছো, ভার্ব দিছো, তারপর একটা অবজেক্ট লিখছো, এ ব্যাড আর হ্যাবিট তিনটা মিলে কিন্তু একটা অবজেক্ট শেষ। এতটুকু লিখলে ফুল মার্কস পাই যাইবা। বাট কখনোই এখানে ইজ এর জায়গায় আবার অন্য কিছু লিখো না, মানে ভার্বটা যেন কোনো কারণে ভুল না হয়। স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, স্মোকিং ওয়াজ আ ব্যাড হ্যাবিট কিন্তু লেখা ঠিক না, কারণ স্মোকিং ছিল খারাপ হ্যাবিট, স্মোকিং কিন্তু সবসময় খারাপ হ্যাবিট। তারপর এনি ড্যাশ হার হোমওয়ার্ক এভরিডে, কি লিখবা? এনি ডাজ হার হোমওয়ার্ক এভরিডে। ভাই একটা এক্সাম্পল দেখালাম তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে, কেমন? হ্যাঁ, আমার হোমওয়ার্ক মানে সেন্টেন্স মেকিং তো আর এক্স্যাক্টলি হয় না ভাই, তুমি তোমার মতো লিখলে হলো, বাক্যের অর্থ মিলছে কিনা, গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ ঠিক আছে কিনা, ইনাফ। সিম্পল লিখো, কমপ্লেক্স লিখো, আপ টু ইউ, ঠিক থাকলে হইলো। তারপর প্ল্যান্ট অ্যান্ড আর্লি, দুটো শব্দ দিয়ে সবাই লিখো, 3-4 দিয়ে আমাকে লিখবা। এই প্ল্যান্ট লিখে তুমি ইকুয়াল দিয়ে বাক্য রচনা আমার কমেন্টে লিখবা, যদি আমার কাছ থেকে একটু ফিডব্যাক চাও। আর্লি, চিন্তা করো, আর্লি শব্দটা দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে কোন পার্টস অফ স্পিচ আকারে। কোন পার্টস অফ স্পিচ যদি না পারো তাহলে উত্তর করা মুশকিল ভাইয়া। আসো, নিশ্চয়ই ওয়াটার শব্দটা কি হয় বাক্যে? নাউন হয়, ভার্ব হয়, বাট আমরা এখানে ভার্ব আকারে কাউন্ট করি। হ্যাঁ, আমরা এখানে প্লান্ট শব্দটা না, প্লান্ট, এই যে আমাদের প্লান্ট শব্দটা নাউন, আমাদের এখানে প্লান্ট শব্দ আমরা নাউন আকারে রেখেছি। ভার্ব আকারেও তুমি রাখতে পারো, যে শব্দগুলো নাউন হয়, ভার্ব হয়, তুমি ওই শব্দটাকে দিয়ে যদি বাক্য রচনা আসে, তুমি নাউন আকারও লিখতে পারো, ভার্ব আকারও লিখতে পারো। বাট ভার্ব আকার আসছে, তুমি এটারে ধরো কোনো একটা শব্দ যেমন হোমওয়ার্ক, এটা হলো আমাদের নাউন। এখন তুমি যদি না বুঝো এটা নাউন, তাহলে তুমি তো এই শব্দটার বাক্যে ভার্ব হিসেবে দুইটা বাক্য রচনা করো, ভাই অর্থ ঠিক থাকবে না, বাক্যটা ভুলে যাবে। কমপ্লেক্স লিখলেও কিন্তু ভুলে যাবে। ফলে অবশ্যই তুমি বাক্য রচনা করতে আসলে খেয়াল রাখতে হবে শব্দটা কোন পার্টস অফ স্পিচ আছে, এবং এটা অর্থ পারলে তুমি বাক্যটা বড় করতে পারবা, ছোট মানে বাক্যটা মাধুর্যপূর্ণ বানাইতে পারবা, করতে পারবা। আসো ভাইয়া, আমরা বললাম হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস এভরি আদার ডে, মানে সে একদিন অন্তর, একদিন পর পর প্ল্যান্টসে কি দেয়? পানি দেয়। তারপর আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, নর্মাল কথা, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি আগে উঠি। দেখো এটা আমরা সবাই খুব পারি কিন্তু, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর আসো উইন্টার অ্যান্ড প্যারেন্টস, পজ করো, তুমি অবশ্যই কমেন্টে লিখো ভাইয়া, বাক্য রচনা করো, সুবর্ণ সুযোগ আমার কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়ার। হ্যাঁ, আমি ভাইয়া রীতিমতো জানি তুমি টাকা দিয়েও কিন্তু এই ফিডব্যাক পাবা না। আমার সাথেও কিছু স্টুডেন্টরা কাজ করে, ভালো সঙ্গে স্টুডেন্টরা কাজ করে, আমার সাথে ফিডব্যাক নেয়, বাট আমি চাই না কেউ আসো ভাই, টাকা খরচ করা দরকার না, আমি তোমার ফ্রিতেই দিব। তুমি আমার কমেন্টে তুমি এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো, এবং আমি পুরো মানে এই তোমাদের যতগুলো ক্লাস নিবে প্রত্যেকটা ক্লাসে একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা তুমি আমাদের কমেন্টে লিখে দাও, আমি যেই বছরে হোক যখনই হোক আমি তোমার লেখাটা চেক করব ইনশাআল্লাহ, তোমার একটা চেক করে তোমার একটা ছোট্ট ফিডব্যাক দিয়ে দিব যেন তুমি ইমপ্রুভ করতে পারো। তাহলে উইন্টার প্যারেন্টস, আমরা উইন্টার দিয়ে বাক্য লিখলাম কি? উইন্টার শব্দ নিশ্চয় নাউন, তাহলে বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে সাউথ ইন দা উইন্টার, মানে সাউথের দিকে উড়ে হলো ওই শীতকালে। তারপরে প্যারেন্টস কি লিখলাম? প্যারেন্টস শব্দটা নিশ্চয় প্লুরাল, মাই প্যারেন্টস ডু নট ওয়ার্ক অন সানডেজ, মানে সানডেতে আমার বাবা মা কাজ করে না। তারপর আসো ওয়াচ অ্যান্ড অফেন, শব্দটা দিয়ে বাক্য রচনা করো, শব্দ দুটা দিয়ে বাক্য রচনা করো প্লিজ। তারপর আমার সাথে মিলাম, আমি একটা লিখে দিলাম র্যান্ডম, ওয়াচ শব্দটা নিশ্চয়ই ভার্ব, ওয়াচ শব্দ তুমি ঘড়ি ধরো তাতেও কিন্তু হয় ভাইয়া। দেখো এখানে ওয়াচ শব্দটা তুমি ওয়াচ শব্দটা ভার্ব, দেখ কোনো কিছু দেখা, ওয়াচ শব্দটা ঘড়ি আকারে ধরলেও হবে, তবে সেটা যেন
বাক্যে যেন তুমি শব্দটা নাউন আকারে ধরে লিখলে যেন অর্থ ঠিক থাকে, আবার ভার্ব আকারে ধরলেও যেন অর্থটা ঠিক থাকে। আমরা এখানে ভার্ব আকারে ধরলাম, আনন্দ ওয়াচেস, ওয়াচেস ইএস দিতে হবে, আনন্দ ওয়াচেস টেলিভিশন মোস্ট ইভিনিং। তারপর শি অফেন, অফেন একটা অ্যাডভার্ব আমরা জানি, এটা ভার্বের আগে বসে, প্রায়শ অর্থ দেয়। তাহলে শি অফেন ভিজিটস, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি আমরা এই শব্দটাকে, শি অফেন ভিজিটস হার গ্র্যান্ড প্যারেন্টস। তারপর আসো ভাইয়া ফুটবল অ্যান্ড নো, খুব ইজি কথাবার্তা। নো শব্দটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এমসিকিউ আকারে কিন্তু প্রশ্ন আসছে। ফুটবল নো, দুটি শব্দ দিয়ে বাক্য রচনা করো, আমাকে কমেন্টে লিখে দাও যদি ফিডব্যাক চাও। তুমি নিজে পারলে একটা প্র্যাকটিস করো, অসুবিধা নাই। তোমার কোনো টিচার থাকলে ওনাকে দেখাও। আসো আমরা, আমাদের শব্দ কি ফুটবল অ্যান্ড নো, তাহলে ফুটবল শব্দের নাউন নিশ্চয়ই, তাহলে লিখলাম হিজ ব্রাদার প্লেইজ, হিজ ব্রাদার প্লেইজ ফুটবল অন মানডেজ। তারপর এখানে নো দিয়ে কি লিখলাম, প্রশ্ন চিহ্ন লিখেছি ডু ইউ নো, ডু ইউ, ডু দিয়ে তারপর নো, ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানানটা দিয়ে খেয়াল করে ভাই, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে স্পেলিং আকারে কিন্তু আসছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তোমরা নিশ্চয়ই এটা পারো, এভাবে পড়ো তোমরা নিশ্চয়ই, রেস্টে তুমি আর পিঁপড়া, এইভাবে তোমরা হয়তো পড়ো কেউ, রেস্টে তুমি আর পিঁপড়া। স্পেলিং তুমি যত রুলস রেগুলেশন বা ট্রিক্স টিপস দিয়ে পড়ো, তবে স্পেলিং শেখার সবচেয়ে ভালো উপায় হলো খাতায় লিখে লিখে পড়া। দেন আমরা বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটি কেবল বি ইউনিটে সেন্টেন্স মেকিং এসছে, এবং আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু সেন্টেন্স মেকিং এসছে। হ্যাঁ, একবার পরীক্ষা হয়েছিল রিটেন, একবারে প্রথম বছর যে বছর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা নিয়েছে ওই বছর ওনারা আবার রিটেন চালু করছিল, রাজশাহীও চালু করছিল। তো সেন্টেন্স মেকিং এক বছরে হয়েছিল রাজশাহীতে রিটেন, জগন্নাথ এক বছর রিটেন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর নিচ্ছে, যেখান থেকে ঘোষণা দিয়েছে। সেন্টেন্স মেকিং আসে 22, 23, 24 দেখো কি এই পাঁচটা, 5-এ 5, স্পন্টেনিয়াস, আইসোলেশন, রিসোর্সফুল, অ্যাডজেকুয়েট এবং টলারেন্স। এবং ভালো দিক হলো এই পর্যন্ত হয়ে যাওয়া যেই পরীক্ষাগুলোতে সেন্টেন্স মেকিং এসছে, একবার 2-3টা জায়গা থেকে সেন্টেন্স মেকিং আসছে, মানে 2-3টা পার্টস অফ হিস থেকে আসছে। দেখো ভাইয়া এই 5টা শব্দের স্পন্টেনিয়াস, রিসোর্সফুল এবং অ্যাডজেকুয়েট, এই 3টা হলো অ্যাডজেক্টিভ, 3টা কি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ভাইয়া আইসোলেশন নাউন আর টলারেন্সটাও কিন্তু নাউন, 2টা হলো নাউন। তার মানে দেখো 3টা অ্যাডজেক্টিভ 2টা নাউন। এখন তুমি মানে পার্টস অফ স্পিচ পারলেও কিন্তু তুমি বাক্য রচনা করতে পারবা, অর্থ যদি নাও পারো পার্টস অফ স্পিচ পারলেও তুমি মোটামুটি একটা বাক্যে দাঁড় করে দিতে পারবা, হুবহু হয়তো মিলবে না, বাট অর্থ এবং বাক্য মানে পার্টস অফ স্পিচ 2টা পারলে তোমার জোস বাক্য হয়ে যাবে। আসো তোমরা প্রত্যেকটা শব্দ নিয়ে একটা বাক্য রচনা করো। আমি একটা বাক্য লিখে দিলাম, হি গেভ আ স্পন্টেনিয়াস স্পিচ উইচ ওয়াজ হেল্পফুল ফর আস। দেখো আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখছি উইচ দিয়ে, হি গেভ আ স্পন্টেনিয়াস স্পিচ, তুমি এখানে ফুল স্টপ দিতে পারো, মানে এরকম একটা বাক্য লিখলেও তোমার ফুল মার্কস পাবা। বাট আমার পয়েন্ট অফ ভিউ হলো তোমার যেহেতু সুযোগ আছে আমার কাছে ফিডব্যাক নিতে পারো ফ্রিতে, ফলে লেখো, কমপ্লেক্স লিখো, আমি তোমার একটু দেখে দিব ইনশাল্লাহ। আমি মন থেকেই একবার ভালোবেসে তোমার লেখাটা পড়বো, তোমার একটা রিয়েকশন দিয়ে ছোট্ট কথা লিখে দিব যেন তুমি ইমপ্রুভ করতে পারো, কেমন? তাহলে স্মল লিখলেও হয়, কমপ্লেক্স লিখতে পারলে ভালো, কারণ কমপ্লেক্স লিখতে পারলে কমপ্লেক্স লেখার অভ্যাসটা তোমাকে আরো বড় কিছু লিখতে হেল্প করবে। তুমি একটা বাক্য লিখো নিজের মতো করে, আমারটা কপি করা দরকার নাই, নিজের ভাষায় লিখো। স্পন্টেনিয়াস বানানটা দিয়ে খেয়াল করতে হবে, স্পেলিং আকারেও ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছিল একবার টেক্সট বুক থেকে, একটা সময় ঢাকা ইউনিভার্সিটির টেক্সট বুকে এই স্পন্টেনিয়াস গল্পটা, মানে স্পন্টেনিয়াস শব্দটা রেখে একটা গল্প ছিল, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং দিয়ে। দেন আইসোলেশন শব্দটা নাউন, বুঝতে পারছো ভাইয়া? ছোট বাক্য লিখে অসুবিধা নাই, বড় লিখতে পারলে খুব ভালো। অলদো দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি আমি, অলদো আইসোলেশন ইজ চ্যালেঞ্জিং, যদিও আইসোলেশন চ্যালেঞ্জিং, উই ক্যান গিভ টাইম ফর সেলফ ডিসকভারি, আমরা নিজেকে খোঁজার জন্য একটা সময় পেতে পারি। আইসোলেশন খুব চ্যালেঞ্জিং ঠিক, বাট আইসোলেশনের সময় আমরা নিজের স্ট্রেংথ নিয়ে, নিজের উইকনেস নিয়ে কাজ করতে পারি, এটাই সেলফ ডিসকভারি বলতে এরকম কথাকেই রেফার করছি আমরা। দেন আসলে রিসোর্সফুল, ফুল দেখে আমরা বুঝতে পারছি ভাইয়া অ্যাডজেক্টিভ। দেখো গ্রামার বারে বারে লাগবে, তোমার গ্রামারের প্রস্তুতি তোমার রিটেনে খুব হেল্প করবে, ভোকাবুলারির প্রস্তুতি, এমসিকিউ ভোকাবুলারির প্রস্তুতি তোমার রিটেনে হেল্প করতেছে, তার মানে তুমি এমসিকিউ খারাপ মানে ভাই তোমার রিটেন খুব খারাপ। হ্যাঁ, তার মানে আবার এই না যে তুমি এমসিকিউ পারো মানে রিটেন খুব ভালো পারো, এমসিকিউ পারলেই রিটেন পারবা, বাট এমসিকিউতে ভালো পারো কিন্তু রিটেন প্র্যাকটিস করো না, তার মানে তুমি রিটেন খারাপ করবা। রিটেনের জন্য প্রথম শর্ত হলো এমসিকিউ ভালো পারা, সেকেন্ড শর্ত হলো রিটেনের প্র্যাকটিস করা। তুমি ইংলিশে খুব উইক হলেও যদি শুরু করে দাও তুমি ভালো করে ফেলবো ভাইয়া। রিটেন ভালো করার জন্য 15 দিনের বেশি সময় লাগবে না, মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রিটেন পার্টটা ভালো করার জন্য 15 দিন সময় থাকলেও সম্ভব। আমার ক্লাসগুলো শুরু থেকে করো, প্রতিদিন যা হোমওয়ার্ক সেগুলো করো, 15 দিনেও তোমার লেখায় মানে ইংলিশ পার্টে ধরো
যা মার্কস তা কমপক্ষে 80% 60% মার্কস পাওয়া সম্ভব। পাস তো অবশ্যই তুলতে পারবো ইনশাআল্লাহ। আসো ভাই, তাহলে টিচার্স নিড টু বি রিসোর্সফুল। টিচারদেরকে সম্পদশালী হইতে হবে। সম্পদশালী মানে টাকা না, মানে ওনাদের অনেক জ্ঞান থাকতে হবে, এটাই বোঝাচ্ছে। টু কিপ স্টুডেন্টস এনগেজড ইন দ্য ক্লাস, মানে স্টুডেন্টদেরকে ক্লাসে এনগেজ রাখার জন্য স্টুডেন্টদেরকে টিচারদের কি হতে হবে, রিসোর্সফুল হইতে হবে, মানে জ্ঞানী হইতে হবে, পড়াশোনা করে আসতে হবে। দেন এডুকেট শব্দটা অ্যাডজেক্টিভ, এটাতে আমরা বাক্য লিখি। ভাইয়া মোটামুটি একটু বড় লেখার ট্রাই করি, বাট তোমরা অবশ্যই ছোট লিখতে পারলে, যারা বড় লিখতে পারবে না তারা ছোট লিখো, বড় লিখতে পারলে তো ওয়েলকাম, তবে ভুলহীন যেন হয়। উই নিড টু টেক এডুকেট স্লিপ ইন অর্ডার টু রিমেইন ফিট বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। মানসিকভাবে এবং শারীরিকভাবে ফিট থাকার জন্য আমাদেরকে পর্যাপ্ত ঘুমাইতে হবে, এবং তোমাদের জন্য কমপক্ষে যেন তোমার 6 ঘন্টা ঘুম হয়, অ্যাটেনশন রেখো। 6 থেকে 7 ঘন্টা যেন ঘুম হয়, অ্যাটেনশন রেখো। কেউ বেশি পণ্ডিতি করে 3 থেকে 5 ঘন্টা ঘুমাইতে যাইও না, হ্যাঁ। যারা এই পণ্ডিতি করে 5 ঘন্টা ঘুমাইবে ভাইয়া, একদিন 5 ঘন্টা ঘুমাইলে এরপরে দেখবা তুমি আবার 5 দিন ধরে 15 ঘন্টা করে ঘুমাইছো। ফলে কম ঘুমাতে যাইও না, ঘুমটা শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ, তুমি এমন করতে পারো 5 ঘন্টা রাতে ঘুমাও আর দিনের বেলা 1 ঘন্টা ঘুমাও, 6 ঘন্টা ঘুম তোমার জন্য ওয়েল ইনাফ। বাকি সময়টাতে আজে বাজে ফেসবুকিং স্ক্রলিং না করে পড়াশোনা করতে থাকো, সারাদিন প্র্যাকটিস করতে থাকো, রিটেন এমসিকিউ সব পড়তে থাকো। দেন টলারেন্স শব্দটা নিশ্চয় নাউন। দেখো লিখে টলারেন্স মানে কি, সহিষ্ণুতা। তাহলে টলারেন্স ইজ আছে, এগুলো টেক্সট বুকের প্রশ্ন ভাইয়া, পরীক্ষা আসছে। ভাইবো না স্যার এগুলো কমন পড়ে, ভাই কমন পর্যন্ত পড়ছে। আমি তোমাদের দেখাইছি, সি ইউনিটের ট্রান্সলেশন কমন পড়ছে, মানে রিপিট হয়েছে। বি ইউনিটেও এই সেন্টেন্স মেকিং রিপিট পর্যন্ত হয়েছে। ফলে রিপিট হবে এই চিন্তায় পড়ো না ভাইয়া, তুমি শব্দটার অর্থ বুঝো, পার্সোনাল বুঝো, নিজে একটা বাক্য লিখো। কমন না পড়লে অসুবিধা নাই, আনসার করতে পারবা। আসো, টলারেন্স ইজ এসেনশিয়াল। টলারেন্স খুব এসেনশিয়াল, এতটুকু লিখলো কাজ শেষ। বাট একটু বড় করো, টলারেন্স ইজ এসেনশিয়াল ফর আজ। টলারেন্স ইজ এসেনশিয়াল ওয়েন স্টাডিং অর ওয়ার্কিং উইথ পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস। বিভিন্ন ধরনের লোকের, মানে বিভিন্ন অ্যাঙ্গেলের লোকের সাথে কাজ করা অথবা পড়াশোনার সময় টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার বাড়ি কুমিল্লা, আরেকজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, দুইজনের আচার ব্যবহারে হয়তো পার্থক্য থাকবে। তুমি আসতে পড়ো, ওর এলাকায় জোরে পড়ার অভ্যাস আছে। তুমি লাইট কি বলা যেতে পারে, আমরা বলতে পারি ধরো তুমি সকালে পড়ার অভ্যাস, ও রাতে জেগে পড়ার অভ্যাস, মানে এরকম ভিন্নতা আছে। ফলে এটাতেই বলছে আর কি, তুমি যখন বিভিন্ন গ্রুপ অফ মানুষের সাথে একসাথে পড়বা বা কাজ করবা, তখন এই টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট। এটা আমাদের কোনো কিছু শিখায়। দেন বি ইউনিটে দেখো 22-23 কি আসছে, এগুলো সব কিন্তু তোমার বাক্য রচনা করবা ভাইয়া, নিজের মতো করে। হোমওয়ার্ক কিন্তু এগুলো সব তোমাদের হোমওয়ার্ক, কমেন্টে সবাই লিখবা, খাতায় লিখতে পারো, নিজের টিচার থাকলে নিজের টিচারদেরকে দেখা, অসুবিধা নাই। আমার কাছে ফিডব্যাক চাইতে হলে তুমি কমেন্টে লিখবা, আমি তোমার কমেন্টটা দেখে তোমার বলে দিব ভাইয়া তোমার ভুল আছে কিনা, ঠিক থাকলে তোমার বলে দিব কি অবস্থা তোমার, ইনশাআল্লাহ। দেন 22-23 সেন্টেন্স মেকিং দেখো, এখানে 5টা আসছে। নোট অফ দি জেনারোসিটি, ম্যান্ডেটরি, এন্ডেঞ্জার্ড আর পারফরম্যান্স। দেখো এখানেও সেম ইস্যু। দেখো নোট অফ দি একটা অ্যাডজেক্টিভ ভাইয়া, তারপর ম্যান্ডেটরি একটা অ্যাডজেক্টিভ, এন্ডেঞ্জার্ড একটা অ্যাডজেক্টিভ। দেখো এই পারফরম্যান্স এবং জেনারোসিটি দুইটা কিন্তু নাউন। দেখো 5টা অ্যাডজেক্টিভ দেয়, 2টা নাউন দেয়। তার মানে আবার এইরকম হইতে হবে, বিষয় এরকম না। এমন হইতে পারে এই বছর 3টা ভার্ব দিছে, 2টা অ্যাডভার্ব দিছে, কেমন? নোটওয়ার্দি মানে কি, উল্লেখযোগ্য আমরা জানি অ্যাডজেক্টিভ। তাহলে হিজ স্পিচ ওয়াজ নট নোটওয়ার্দি ফর ইটস ইন্সপায়ারিং আইডিয়াস, মানে তার বক্তৃতার যে ইন্সপায়ারিং আইডিয়াগুলো সেটার জন্য এটা খুব বিখ্যাত হয়েছিল, এমনটা। জেনারোসিটি মানে উদারতা ভাইয়া, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি। তাহলে ইউজ জেনারোসিটি হেল্পড মেনি নিডি পিপল, তোমার উদারতা অনেক গরিব মানুষের হেল্প করছে। দেখো সিম্পল লিখছি, তুমি কমপ্লেক্স লিখতে পারলে কমপ্লেক্স লিখো, বাট প্লিজ 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 কেউ মানে বেশি পণ্ডিত করে বেশি কমপ্লেক্স লিখতে যায়, বানান ভুল করো না, গ্রামাটিক্যাল ভুল করে বাক্যের অর্থ নষ্ট করে ফেললে ভাইয়া নাম্বার পাইবা না। ফলে সিম্পল লিখো, কমপ্লেক্স লিখার অভ্যাস থাকলে ভালো, বাট ভুলহীন যেন হয় ভাইয়া। দেন ম্যান্ডেটরি, পারফরম্যান্স, এন্ডেঞ্জার্ড। ম্যান্ডেটরি মানে কি, বাধ্যতামূলক। তাহলে ওয়ারিং আ হেলমেট ইজ ম্যান্ডেটরি ফর অল সাইক্লিস্ট, অবশ্যই। পারফরম্যান্স মানে তো পারফরম্যান্স আমরা জানি। দ্য অ্যাক্টরস পারফরম্যান্স, অ্যাক্টরের পারফরম্যান্স ওয়াজ প্রেইজড মানে প্রশংসিত হয়েছিল বাই দ্য অডিয়েন্স, অডিয়েন্সের দ্বারা। সিম্পল সেন্টেন্স এবং প্যাসিভ মুডে লিখেছি এটা। দেন এন্ডেঞ্জার মানে কি, বিলুপ্ত প্রায়। দ্য পান্ডা ইজ অ্যান এন্ডেঞ্জার্ড স্পিসিস, পান্ডা একটা বিলুপ্ত প্রায় প্রাণী। ওকে, নিশ্চয়ই তোমরাও তোমাদের মতো করে বাক্য রচনা করছো ভাই, একটা মডেল দেখালাম, এই মডেলটা ধরে নিজের মতো বাক্য রচনা করো, আমার কাছ থেকে ফিডব্যাক চাইলে কমেন্টে লিখবা। দেন আমরা সামনের বছর যাই 21-22 দেখো কি আসছে সেন্টেন্স মেকিং আসছে। এই দেখো আইসোলেশনটা কমন পড়ছে ভাই, দেখো এটার কথাই বলছিলাম, কমন যে পড়ছে।
এখন তুমি মুখস্থ করে ফেলবা সব? না, মুখস্থ করো না প্লিজ ভাইয়া, কোনো বই ধরে মুখস্থ না, আমারগুলো মুখস্থ করবা না, কোনো বই ধরে মুখস্থ করবা না, রিটেনের জন্য কোনো কিছু মুখস্থ করবা না। মুখস্থ করছো তুমি বিপদে পড়ছো, বরং তুমি প্র্যাকটিস করো বুঝে বুঝে। প্যারাগ্রাফ লিখতে আসলে ভাইয়া প্যারাগ্রাফের ক্লাস নিব, আইডিয়া নাও কোনো বই থেকে, কোনো স্যারের ক্লাস থেকে আইডিয়া নাও, বাট মুখস্থ করে না। মুখস্থ করলে বিপদে পড়বা, কারণ প্যারাগ্রাফ কমন পড়বে না। আর কমন পড়লে তুমি লিখতে পারবে না, কারণ ওনারা নিশ্চয় প্রশ্ন একটু ঘুরে ঘেরায় দিবেন, প্রত্যাশা করি। আইসোলেশন, প্লিজেন্ট, মার্ভেল, ভ্যানিটি, ইলিমিনেট। দেখো এখানে আবার দেখো ভাই, আইসোলেশনটা নাউন, প্লিজেন্ট শব্দটা নাউন ধরতে পারি আমরা, হ্যাঁ প্লিজেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ, মাইল্ড হচ্ছে, মার্ভেল শব্দটা ভার্ব, ভ্যানিটি শব্দটা নাউন, ইলিমিনেট শব্দটা ভার্ব। দেখো এখানে আবার নাউন দুইটা আসছে, অ্যাডজেক্টিভ একটা আসছে, ভার্ব দুইটা আসছে। দেখো তার মানে আবার বলি না সব অ্যাডজেক্টিভ আর নাউন হয়। দেখো তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আমরা দেখলাম, 3 টাইপের পার্টস অফ স্পিচ দেখলাম এই পর্যন্ত হওয়া প্রশ্নে। তাহলে দেখো একটা করে করো ভাইয়া। আইসোলেশন মানে কি? বিচ্ছিন্নতা। একটা বাক্য লিখছি দেখো, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড ইনটু আইসোলেশন ওয়ার্ড। আইসোলেশন ওয়ার্ডে অ্যাডমিটেড করা হয়েছে। তুমি তোমার মতো একটা বাক্য লিখো ভাইয়ার, কমেন্টে লিখো, আমি ফিডব্যাক দিচ্ছি তোমাকে ইনশাআল্লাহ। দেন প্লিজেন্ট মানে আনন্দদায়ক, শব্দটা অ্যাডজেক্টিভ, ছোট বড় তুমি লিখো। ইচ স্টুডেন্টস, ইচের পরে স্টুডেন্টস হয় না, সাবধান, এটা আমারই ভুল। খেয়াল করে ভাইয়া, গ্রামাটিক্যাল ইস্যু তোমাদের খুব কাজে দিবে এখানে। ইচ শব্দের পর অবশ্যই নাউনটা সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বটা প্লুরাল হয়, সরি ভার্বটা সিঙ্গুলার হয়, এবং নাউনের সাথে অ্যাডজেক্টিভ না হলে হয় সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ হলে হয় সিঙ্গুলার। দেখো তাহলে ইচ স্টুডেন্ট ওয়ান্টস, সব স্টুডেন্টরা চায়, প্লিজেন্ট কি? আনন্দদায়ক, এন্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। কেমন এনভায়রনমেন্ট চায় ওরা? যে প্লিজেন্ট, আনন্দদায়ক এবং লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। কোথায়? অ্যাট স্কুল। তারপর মার্ভেল মানে বিস্ময় হওয়া, বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া, আশ্চর্য হয়ে যাওয়া, মার্ভেল শব্দটা ভার্ব। দেখো দ্য টুরিস্ট মার্ভেল এট দ্য স্পেকটেকুলার সিনারি, মানে স্পেকটেকুলার মানে খুব সুন্দর সিনারি দেখে টুরিস্টটা কি হয়ে গেছে? মার্ভেল হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এবং স্পেকটেকুলার শব্দ দিয়ে আবার এই বছর চলে আসতে পারে। দেখো ভাই, এটা দিয়ে একটা বাক্য লিখে ফেলতে পারে। স্পেকটেকুলার মানে কি? মানে খুব সুন্দর, এক্সেলেন্ট, এক্সকুইজিট, এটা দিয়ে একটা বাক্য রচনা করে ফেলতে পারো এখানে। দেন আসো, ভ্যানিটি মানে কি? অহংকার। আমাদের কবিতা থেকে আসছে ওয়ার্ডটা, ড্রিম থেকে। তাহলে শি হ্যাড নো পার্সোনাল ভ্যানিটি, তার কোনো ব্যক্তিগত কি নাই? ভ্যানিটি নাই। এখন ভ্যানিটি শব্দটা ভাইয়া নাউন, কিন্তু এখন তুমি যদি আন্দাজে এই ভ্যানিটি শব্দটারে ভার্ব আকারে বসাও অথবা অ্যাডজেক্টিভ আকারে বসাও, তাহলে কিন্তু বাক্য হবে না। মানে বাক্য হয়ে যাবে, বাট বাক্য মিনিংফুল না হলে তোমার বাক্য জিরো। কেমন? ফলে শব্দের অর্থ দিকে খেয়াল করতে হবে ভাইয়া, অবশ্যই শব্দের কোন পার্টস অফ স্পিচ আছে সেদিকে খেয়াল করতে হবে। বোগাস কোনো বাক্য লিখো না, কেমন? নিজে প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ এটা ইমপ্রুভ করবা। তুমি ভালো করার ট্রাই করো, বাট ওই ফেক আইডিয়া নিও না যে ভ্যানিটি ইজ এন ইংলিশ ওয়ার্ড, বাজে কথাবার্তা এগুলো। তারপর আসো, ইলিমিনেট মানে কি ভাইয়া? বাদ দেওয়া। ইলিমিনেট শব্দটা বাদ দেওয়া, ভার্ব নিশ্চয়ই বুঝতে পারছো ভাইয়া, বাদ দেওয়া আছে, ফলে একটা বাক্য লিখো, ইলিমিনেট দি সেন্টেন্স। ট্রাই টু ইলিমিনেট ফ্যাটি ফুডস ফ্রম ইউর ডায়েট, তোমার খাদ্যাভ্যাস থেকে চেষ্টা করো বাদ দিতে ফ্যাটি ফুডস, মানে চর্বিযুক্ত খাবার তোমার খাদ্যাভ্যাস থেকে বাদ দেওয়ার চেষ্টা করো। একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেন আসো ভাইয়া 19-20 দেখো সেন্টেন্স মেকিং আসছে ভাইয়া। দেখো 5টা। দেখো হেরিটেজ শব্দটা নাউন, এম্পাওয়ারমেন্ট শব্দটা নাউন, হসপিটালিটি শব্দটা নাউন, ফ্যাসিনেশন শব্দটা নাউন, ইন্টিগ্রেট শব্দটা ভার্ব। দেখো ভাইয়া 5টা শব্দ আসছে, 4টা নাউন, একটা ভার্ব, এবং সব টেক্সট বুকের ওয়ার্ড, কিন্তু সব টেক্সট বুকের ওয়ার্ড। টেক্সট বুক নিয়ে তোমার সাথে কথা বলবো, টেক্সট বুকের এই পার্টটা নিয়ে কথা বলবো। আসো আমরা একটা বাক্য রচনা করি, সবাই করো। হেরিটেজ মানে কি ভাই? উত্তরাধিকার শব্দ নাউন। তাহলে লিখলাম আমরা, দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। দেখো ওয়ান অফ এর পর আমরা জানি নাউনটা প্লুরাল হয়, মূল ওয়ার্ডটা কিন্তু নাউন। অনেকগুলো ওয়ার্ড আছে সব অ্যাডজেক্টিভ, কিন্তু এই সব অ্যাডজেক্টিভ। কেমন? দ্য সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। এখন তুমি হেরিটেজ শব্দটা লিখতে পারো, হেরিটেজ দিয়ে অন্য কোনো ওয়ার্ডও লিখতে পারো। হেরিটেজ, হেরিটেজ মানে উত্তরাধিকার। উত্তরাধিকার আসলে এক্স্যাক্টলি না, হেরিটেজ মানে হলো আমরা কি বলতে পারি, বলে না ওয়ার্ল্ড হেরিটেজ, যে এখানে তো বললাম হেরিটেজ শব্দের অর্থ উত্তরাধিকার আছে, আর এটা বাংলা অর্থ আছে ভাইয়া, এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে এখন ফ্রেম করতে পারছি না। তোমরা হেরিটেজ শব্দটা দিয়ে আর একটা বাক্য রচনা লিখে ফেলবা, আমি জানি প্র্যাকটিসের জন্য আমি এটা লিখলাম। দেখো হেরিটেজ। তারপর আসো ভাইয়া, হ্যাঁ কি? এম্পাওয়ারমেন্ট, এটা দিয়ে নিশ্চয়ই উইমেন এম্পাওয়ারমেন্ট দিয়ে আমাদের প্যারাগ্রাফ আসতে পারে। ক্ষমতায়ন, তাহলে এটা নিশ্চয়ই উইমেনদের সাথে কানেক্টেড। পুরুষের কোনো ক্ষমতায়ন লাগে না, শুধু মহিলাদের ক্ষমতায়ন লাগে। উইদাউট উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন ছাড়া অ্যাবসলিউট ডেভেলপমেন্ট ইজ ইম্পসিবল, মানে খুব উন্নতি খুব সম্ভব না, মানে একবার অ্যাবসলিউট ডেভেলপমেন্টটা, চূড়ান্ত মাত্রার উন্নতি সম্ভব না, এটা বলছে উইমেনদের এম্পাওয়ারমেন্ট ছাড়া, নারীর ক্ষমতায়ন ছাড়া। দেন হসপিটালিটি মানে কি? আতিথেয়তা শব্দ নাউন, হসপিটালিটি।
দেখো, বাংলাদেশিজ আর ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড ফর দেয়ার হসপিটালিটি। বাংলাদেশরা বিখ্যাত তাদের আতিথেয়তার জন্য, হ্যাঁ, শরীরের জন্য অনেক বিখ্যাত নিশ্চয়ই। আমরা বাক্য লিখছি আর কি, আমরা তো বাক্য রচনা করতে যাবার মানে নেগেটিভ কিছু লিখো না, হুদা হুদা পজিটিভ টোনে লিখো ভাই। ফ্যাসিনেশন শব্দটা নিশ্চয় নাউন, মোহ, আকাঙ্ক্ষা, আমার খুব টান, এটা বোঝাচ্ছে অ্যাট্রাকশন, লিখো। নেলসন ম্যান্ডেলা হ্যাড আ লাইফ লং ফ্যাসিনেশন উইথ দ্য ইমানসিপেশন ফ্রম অ্যাপাথি। এটা একবার টেক্সট বুকের একটা লাইন, দেখো। আরো সহজ, এত বড় লেখা দরকার নাই, সিম্পল লিখো। ফ্যাসিনেশন শব্দটা দিয়ে খেয়াল করো, বানানটা দিও, FASCI, ফ্যাসিনেশন, মোহ, আকাঙ্ক্ষা। নেলসন ম্যান্ডেলা হ্যাড, নেলসন ম্যান্ডেলার ছিল একটা লাইফ লং ফ্যাসিনেশন, একটা জীবন মানে জীবনব্যাপী তার একটা আকাঙ্ক্ষা ছিল, মোহ ছিল, টান ছিল, কিসের জন্য? উইথ দ্য ইমানসিপেশন ফ্রম অ্যাপাথেট বর্ণ বৈষম্য। এটা দিয়ে আমাদের একটা টেক্সট বুকের MCQ আছে। দেন ইন্টিগ্রেট শব্দটা একত্রিত করা, আমাদের পরীক্ষা আসা। নাহিদ, আসিফ এন্ড হাসনাত সাবজিজ ওয়ার এবল টু ইন্ডিকেট দ্য পিপল অফ বাংলাদেশ। মানে আমরা আমাদের 24-এর কোনো ঘটনাকে যদি টানতে চাই, মানে এই কয়েকজন মানুষকে ইন্টিগ্রেট করতে পেরেছিল ওই সময়টাতে, যার কারণে মানুষজন রাস্তায় এসছে। ইন্টিগ্রেট মানে কি? একত্রিত করা, মানুষদেরকে জড়ো করা কোনো একটা আইডিয়াতে একমত হওয়ার জন্য, কোনো একটা পারপাসে মানুষদেরকে জড়ো করার জন্য, এটাকে আমরা বলি ইন্টিগ্রেট করা, একত্রিত করা। দেন কমন না পড়লে তোমাদের কি হবে? কমন না পড়লে কি হবে, এটা সমাধান আমি বলবো ভাইয়া। প্রথম পয়েন্ট অফ ভিউ হলো কমন পড়বে ইনশাআল্লাহ, কমন পড়বে। প্রথম পয়েন্ট কমন পড়বে, প্রথম পয়েন্ট কি? কমন পড়বে। এখন প্রশ্ন হবে কমন পড়বে কোথায় থেকে? অবশ্যই টেক্সট বুক থেকে। এই জন্য তোমাদেরকে আমি বলেছি, তোমরা যদি চাও আমি আরো টেক্সট বুকের অনুশীলনীতে প্রায় 80টার মতো ওয়ার্ড আছে, তোমরা চাইলে আমি এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমাকে জানাবা, তারপর আমি শুরু করব। 80টার মতো ওয়ার্ড আছে, আমি জানি না তোমরা মোস্টলি এই 80টা শব্দ থেকেই প্রশ্নগুলো পাবা ভাইয়া। আমি নিশ্চিত বলবো না, বাট তোমরা যদি 80টা শব্দ ধরে একবার বেসিক ধরে প্র্যাকটিস করতে থাকো, 80টা শব্দ যদি কেউ বুঝে শুনে প্র্যাকটিস করে, আমি নিশ্চিত থাকবো সে আরো 80টা গুণ আরো 100টা, মানে 800 শব্দের সে বাক্য রচনা করতে পারবে। 80টা ইনাফ। যদি কেউ 80টা শব্দের অর্থ, তারপরে কোন পার্সোনাল হয়েছে পরে দিয়ে বাক্য রচনা করতে থাকে এবং একটা ফিডব্যাক নেয় কোনো টিচারের কাছ থেকে, আমার কাছ থেকে নিতে চাইলে আমারও এই কমেন্টে লিখে দাও, আমি তোমার ফিডব্যাক দিব। তুমি কমন না পড়লে উত্তর করতে পারবো ইনশাল্লাহ। বাট আমরা তো প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখালাম ভাই, সবগুলো টেক্সট বইতে আছে, ফলে টেক্সট বুক থেকে কমন পড়বে। যারা বি ইউনিটে পরীক্ষা দিও ভাইয়া, ইংলিশ টেক্সট বুকের অনুশীলনীতে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, ওয়ার্ড মিনিং বলতে তাই অনেক অনুশীলনীতে লেখা আছে রাইট মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ডস, মানে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। এরকম 80টা শব্দের মতো আছে। তোমরা চাইলে আমি 80টা শব্দরে নিয়ে আসবো ক্লাসে, আমি তোমাদের দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে শব্দের বাংলা অর্থ, কোন পার্শ্ববর্তী একটা বাক্য রচনা করে দেখাবো মডেল। তুমি এটা ফলো করে নিজের মতো একটা বাক্য রচনা করবা। আমারটা মুখস্থ করবো না, বরং রিডিং পড়বো, দেন নিজের মতো করে বানাবা। কেমন? ওকে ভাইয়া? তার মানে কমন পড়ার ভেজাল শেষ। কমন না পড়বে কেন? কমন পড়বে। 1 নম্বর পয়েন্ট হলো কমন পড়বে। কোথায় থেকে পড়বে? টেক্সট বুক থেকে পড়বে। আমি কি করব? আমি টেক্সট বুকের ওগুলো নিয়ে প্রত্যেকটা অর্থ, কোন পার্শ্ববর্তী একটা বাক্য রচনা তোমার মডেল দেখাবো, তুমি প্র্যাকটিস করবা। দেন তারপরে কমন পড়বে না? বললো ভাইয়া কমন না পড়লে অসুবিধা নাই, তারপরেও, কারণ তুমি যদি এই 80টা প্লাস আজকে যেগুলো দিলাম এগুলো নিয়ে প্র্যাকটিস করো, একটু হ্যাবিট করো, কমন তো পড়বে ইনশাআল্লাহ। কমন না পড়লে তুমি পরীক্ষার হলে যায় লিখে আসতে পারো, তোমার দরকার হলে লিখে আসতে পারা পরীক্ষার হলে। কমন না পাইলে অসুবিধা কি? কেমন? তোমাদের জন্য এই ছিল আজকের ক্লাস। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব এই 80টা শব্দের সেন্টেন্স মেকিং একটা ফরম্যাট তোমাদের করে দেখানো, শব্দ, পার্শ্ববর্তী এগুলো সহ। আমাকে দোয়া রেখো ভাই। ক্লাস করে উপকার পেলে আমাকে কমেন্টে লিখে জানাবা উপকার পেয়েছো কিনা। আমি হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কগুলো যারা আমার কাছে ফিডব্যাক নিতে চাও লিখে দিও, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও।